দোতলার শোবার ঘরের বাইরে বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে বাগানের দিকে চেয়েছিলাম। সন্ধে নেমে আসছে। মস্ত বাড়ি একটা, পুরনো কিন্তু খুব যত্ন করে রাখা। এ বাড়ির আমি দ্বিতীয় পক্ষের বউ হয়ে এসেছি, এই কিছুদিন হলো। বাগানটা বিশাল, অনেক গাছপালা, ফুলের কেয়ারি, ঝোপঝাড়। এখানে কেমন আছি সেটা ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে সামনের দিকে তাকিয়ে দেখি একটু দূরে পুরনো পাথরের ফোয়ারার মাঝখানে কলসাতে মেয়েটা আর নেই। একটু আগে উঠিল। স্থির হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। প্রায় সঙ্গে সঙ্গেই পিছনে একটা ঘষ্টানোর শব্দ আর জলজ শ্যাওলার গন্ধ পেয়ে মুখ ফিরিয়ে দেখি মূর্তিটা আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। আবার অন্যদিকে তাকালাম। এ বাড়িটা প্রায়ই আমায় ভয় দেখায়, কিন্তু তার প্রয়োজন কি? আর আমি তো ভয় পাই না। ভয় পেলে আমার চলে না, আর আমি তো এসবে অভ্যস্ত। নিজেকে চিনি বলেই তো এ বাড়িতে এসেছি। কি করে এ বাড়িতে আমার বিয়ে হলো সেটাও একটা গল্প। আমি ছিলাম পড়ে যাওয়া বনেদি বাড়ির মেয়ে। জন্ম থেকেই দেখেছি ড্যাম ধরা, অর্ধেক ভাঙাচোরা পুরনো বিশাল বাড়ি আর দারিদ্র। সংসারে ছিলাম শুধু বাবা, মা, দাদা আর আমি। আত্মীয় স্বজন বিশেষ কেউ ছিল না। বাবা ছিলেন স্কুলের সংস্কৃত শিক্ষক, অসম্ভব রকমের সংসার নির্লিপ্ত, নিরুদ্যম ও অসামাজিক মানুষ। ওর সামান্য আয়ে বাড়ির এক পাশের ভাড়ায় কোনো রকমে আমার চিররূপনো মা চালিয়ে নিতেন। তবে শিক্ষার মর্যাদা ছিল আমাদের বাড়িতে। মা গয়না বিক্রি করে দাদার ইঞ্জিনিয়ারিং আর আমাকে সংস্কৃত নিয়ে পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। ভালোভাবে পাশ করে এমএতে ভর্তি হওয়ার ঠিক পরেই ফাইনাল ইয়ারে পর দাদার দুর্ঘটনায় মারা গেল। সেসব কথা আর বেশি কিছু বলবার নেই। কালের নিয়মে সমস্ত সময় কাটল। তবে মা একেবারে শয্যা নিয়ে নিলেন। ক্যান্সার রোগের শেষের দিকে তিনি বললেন, টুসিকে শুধু সচ্ছল ঘরে বিয়ে দেব, যাতে কোনো অভাব না থাকে। বংশবিদ্যে, চেহারা এসব নিয়ে কি ধুয়ে খাবে? ওর রূপ আছে, বিদ্যেও আছে, ওতেই হয়ে যাবে। একদিন আড়াল থেকে শুনেছিলাম বাবাকে বলছেন, তোমার সংসারে কোনো মন নেই, সে আমি জানি। হরিদ্বারে গুরুর আশ্রমের কাছে চলে যেতে পারলেই তুমি বাঁচো। তুষির বিয়েটা কোনো রকমে দিয়ে দিও। মায়ের মৃত্যুটা প্রায় অবশ্যম্ভাবী বলে ধরে নিয়েছিলাম আমরা। চিকিৎসার জন্য মা কিছুতেই বাকি গহনাগুলো বিক্রি করতে দিতে রাজি হননি, অনেক অনুনয় সত্ত্বেও। আমি এমএ পাশ করার পর মা মারা গেলেন। আমি উপার্জনের চেষ্টা করায় দুটো জিনিস বুঝতে পারলাম। এক, সংস্কৃত এমএ পাশ মেয়েদের চাকরির বাজার খুব একটা ভালো নয়। নেট স্লেট এসব করে চাকরি পেতে অনেক দেরি হবে। দুই, গরিব ঘরের সুন্দরী মেয়েদের অনেক সমস্যা। বহুদিন ধরে দারিদ্র, শোক, সংসার থেকে অসুস্থ মায়ের সেবার সঙ্গে পড়াশোনা চালিয়ে চালিয়ে আমি শ্রান্ত হয়ে পড়েছিলাম। চাইছিলাম একটা নিরাপদ আশ্রয়, যেখানে প্রতিনিয়ত যুদ্ধ করে চলতে হবে না। ভাবলাম, তাহলে বিয়েটাই বা মন্দ কি? আমাদের বাড়িটার অবস্থা খুব একটা দামি জায়গায় ছিল না। তবু প্রমোটারের হাতে তুলে দিলে যা পাওয়া যায় তাতে আমার বিয়ে এবং বাবার হরিদ্বারের একটা ছোট্ট বাড়িতে থাকার সংস্থান হয়ে যাবে। জানি বাবা বহুদিন ধরে এই মুক্তিটা মনে প্রাণে চেয়েছিল, কিন্তু আমি জেদ করে বলেছিলাম কিছুতেই বরপক্ষের দাবি মেনে নিয়ে বাবার এক গাদা টাকা, জিনিস খরচা করে, সোনা খরচা করে আমি বিয়ে করব না, বরং দুজনেই হরিদ্বারে গিয়ে থাকবো। সেরকম ভালো পাত্রও পাওয়া মুশকিল। বাবা বিরক্ত হয়ে বলতেন, আমি কোনোদিনই সংসার থেকে ছুটি পাবো না। আর আমি একটা পথ খুঁজতাম এই পরিস্থিতি থেকে বেরোনোর। নিজেকে বোঝা মনে হচ্ছিল।
এই সময় পাড়ার চৌধুরী কাকু একটা সম্বন্ধ আনলেন। ওরা আমাদের বাড়ির কাছেই থাকেন, ছোট্ট থেকে আমাকে দেখেছেন, খুব স্নেহ করতেন। কাকিমা বলতেন, আমার যোগ্যী বয়সের ছেলে থাকলে অতসীকে ঘরে নিয়ে আসতাম। সেদিন আমি চা নিয়ে আস্তে আস্তে পর্দার আড়ালে থেমে গেলাম। শুনছিলাম কাকু বলছেন, শুনুন দাদা, আমি খুব ভেবেচিন্তেই বলছি। এরা আমার বহুদিনের পরিচিত, দূর সম্পর্কের আত্মীয় হয়। ধনী পরিবার, ওই একটি ছেলে এখন বিদেশে পড়াশোনা করে আসবার পরপরই অরুণদা, মানে ছেলেটির বাবা আর কি, উনি মারা যান। ওর মা খুব ভালো মানুষ, সরল মহিলা, ছেলেকে বিয়ের জন্য তাড়া দিতে থাকেন। ছেলেটি সুপুরুষ, স্বাস্থ্যবান ও সচ্চরিত্র, বেশ সচ্ছল পরিবারে স্মার্ট আধুনিক মেয়ের সঙ্গে বিয়ের জন্য সম্বন্ধ আসে। একটু দেখাশোনার পর ছেলেটির আপত্তি হয় না। বিয়ে হয়ে যাওয়ার পর বোঝা গেল ও মেয়ে অত্যন্ত জেদি, রাগী, কিছুতেই মানিয়ে চলতে রাজি নয়। টাকা দেখে বিয়ে করেছিল। এবারে নিমেষ, মানে স্বামীর কাছ থেকে নানা রকম অজুহাতে টাকা নিত এবং জানা গেল তার স্বভাব চরিত্রও ভালো নয়। ডিভোর্স চাইতে গেলে প্রচণ্ড ঝামেলা করে বলেছিল সম্পত্তির বড় অংশ না দিলে ওদের পরিবারের মানিজ্যত সব ধুলোয় মিশিয়ে দেবে। নিমেষ অশান্তি সহ্য করতে না পেরে তাতেও রাজি হয়ে গিয়েছিল, কিন্তু বাবাও মন দিয়ে শুনছিলেন। বললেন, কিন্তু কি? আমি ট্রেন নিয়ে ভেতরে ঢুকলাম। কাকু বললেন, শেষকালে হঠাৎ সব দাবি তুলে নিয়ে ডিভোর্স দিয়ে দিল। এখন মঞ্জুবতী, মানে নিমেষের মা, এসব ব্যাপারে একেবারে বিধ্বস্ত আর অসুস্থ হয়ে গিয়েছিলেন। ছেলেকে অনেক কষ্টে রাজি করিয়েছেন আবার বিয়েতে। সংসারের হাল ধরবার জন্য তো একজন চাই, কিন্তু ওরা একটি ভালো শিক্ষিতা ভদ্র সুপাত্রী চাইছেন জানাশোনার মধ্যে, বিন্দুমাত্র দাবি দেওয়া নেই। আমি অতসীর কথা বললাম, ওকে তো ছোট থেকেই জানি। আর দাদা, এই পরিবারটি সত্যি খুব ভালো এবং ভদ্র। মঞ্জু বৌদির খুব আগ্রহ। এখন আপনারা, অতসীও বুদ্ধিমতী মেয়ে। বাবা আমার মুখের দিকে তাকালেন। আমি ওদের হাতে জল খাবারের প্লেটটা তুলে দিয়ে শান্তভাবে বললাম, আমার আপত্তি নেই। বাবা মেঝের দিকে তাকিয়ে বললেন, তাহলে আমারও নেই। মনে মনে একটু তিক্ত হাসলাম। জানা গেল পাত্র অর্থাৎ নিমেষ রায় আমার সঙ্গে দেখা করে কথা বলতে চায়। তা বেশ, দোজ বড়ে পাত্রটিকে আমিও না হয় একবার দেখেই নিই। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কফি শপে পৌঁছে দেখি নিমেষ রায় আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছেন। কাকু ঠিকই বলেছিল, নিমেষ সুপুরুষই বটে। ভালো করে দেখলাম মুখে ক্লান্তির ছাপ আর চিবুকের রেখায় কাঠিন্য। উঠে দাঁড়িয়েছিল। আমি বসার পর কিছু প্রাথমিক কথার পর কি খেতে চাই জিজ্ঞাসা করল। বললাম, শুধু কফি। কোনো জোরাজুরি না করে দুটো কফির অর্ডার দিল। তারপর সোজাসুজি আমার দিকে তাকিয়ে বলল, প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনি বিয়েতে রাজি হচ্ছেন কেন? দেখুন, আপনি শিক্ষিতা, অসাধারণ সুন্দরী, সেটা তো নিশ্চয়ই আপনি জানেন। আর আমি তো ডিভোর্সি। আপনিও আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই জানেন। আমার শুধু বাবা আছেন। বাড়ি ছাড়া আর কোনো সঙ্গতি নেই আমার। বাবা আমার বিয়ে দিয়ে বন্ধন মুক্ত হতে চান, যত তাড়াতাড়ি সম্ভব। ওয়েটার কফি দিয়ে গেল। পাশের টেবিলে দুটো অল্প বয়সী তরুণ তরুণী এসে বসল। নিমেষ কফির কাপে একটু চামচ নাড়ল, তারপর মুখ তুলে বলল, আপনাকে কয়েকটা কথা বলতে চাই। বলুন। আমাদের পারিবারিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কথা শুনেছেন নিশ্চয়ই। সাবধানে বললাম, কিছুটা শুনেছি। আমার প্রাক্তন স্ত্রী মানে অয়নার সঙ্গে আমার বিয়েটা একটু তাড়াহুড়ো করেই হয়ে গিয়েছিল। বাবা মারা যাওয়ায় মা একটু দিশাহারা হয়ে গিয়ে চাইলেন আমি যেন তাড়াতাড়ি স্থিত হই। সংসারটা আমার বউ এসে ভরিয়ে তুলবে এরকমই ভেবেছিলেন। তো যাই হোক, দুর্ভাগ্যক্রমে অয়না সেরকম মেয়েই ছিল না। বিয়ের আগে অল্প দেখাশোনায় মনে হয়েছিল বেশ স্মার্ট, আধুনিক, হাসি খুশি। ভাবলাম মন্দ কি। বিয়ের পরে বুঝলাম
সবই ওর প্ল্যান। ওর প্ল্যানটা ছিল আলাদা। যখন তখন মোটা টাকা চাইতো, ব্যাংকে আলাদা অ্যাকাউন্ট চাইলো, বাড়ির সকলের সঙ্গে দুর্ব্যবহার, মিজাজ, সেকেলে বলে অবজ্ঞা, জিনিসপত্র ছোড়াছুড়ি, এবারে সবকিছুতেই একটু অবজ্ঞা। রান্না পছন্দ হতো না, থালা ঠেলে ফেলে দিত। আমি হস্তক্ষেপ করতে গেলে, বোঝাতে গেলে আরো খারাপ ফল হতো, অনর্থ করতো আর কি। আমার মা একটু ভালো মানুষ, নিরীহ ধরনের, কাঁটা হয়ে থাকতেন সারাক্ষণ। বয়স্ক পিসিমা ভয়ে ঘর থেকে বেরোনো ছেড়ে দিলেন। তারপর অ্যানির, মানে ওই অয়না, ওই নামেই বউ পছন্দ করতো, বলল এই বাড়ির প্রমোটারের হাতে দিয়ে দাও, আমার বাপের বাড়ির চেনা লোক, সে নাকি খুব ভালো দাম দেবে। আমি বললাম, সে কি, আমাদের এতদিনের বাড়ি, আমার মা পিসিমা সবাই যাবেন কোথায়? ঝাঁঝিয়ে উঠলো, আর ঝাঁঝিয়ে উঠে উত্তর দিল, দেখেছো না একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে। আজকালকার হাই সোসাইটি, মানে ওই মডার্ন হাই সোসাইটি বলতে পারেন, এসব শাশুড়ি শাশুড়ি আর্ধেকেলে ঝি চাকর হাবিজাবি নিয়ে নাকি কেউ ঘর করে না। নিমেষ থেমে কফির কাপে চুমুক দিল। পাশের টেবিলের তরুণীটি তার সঙ্গীর সঙ্গে কি একটা কথায় খিলখিল করে হেসে উঠল। মিউজিকটা একটু থেমে আবার শুরু হলো। আমার সহ্যের বাইরে চলে গিয়েছিল সবটা। বললাম, ওসব কিছু হবে টবে না, আমি ডিভোর্স ও ক্ষতিপূরণ দিতে রাজি আছি। অয়না তো ভয়ঙ্কর অশান্তি শুরু করলো, বলল ও নাকি এখানে থাকবেই না যতক্ষণ ওর কথা মানা হবে। ওর মামা নাকি বড় উকিল, বধূ নিগ্রহের মামলা আনবে, আমাদের সে সর্বনাশ করবে, আমাদের মান সম্মান রাখবে না। ওর সঙ্গে সেই হানিমুনের পরে আমার আর কোনো শারীরিক সম্পর্কও ছিল না, সেসব কোথাও সে তুলবে, পরকীয়া চার জানবে। ওর মামা বলেছেন সাক্ষ্য প্রমাণ সাজানো নাকি খুব সহজ। আর তারপর থেকেই ও হঠাৎ করে কেমন একটা ভয় পেতে শুরু করলো। আমি মুখ নিচু করে শুনছিলাম, অবাক হয়ে প্রশ্ন করলাম, কিসের ভয়? নিমেষ একটু ইতস্তত হয়ে বলল, বলতো নাকি ভূতের, কি সব দেখতো নাকি, কারা সব ভয় দেখাতো, ছায়া ছায়া সব মূর্তি, ঘুমোতে পারতো না। প্রথমেই বললো আমরা নাকি ওকে ভয় দেখাচ্ছি সব প্ল্যান করে। আমি ভাবলাম নাটক করছে, তারপর মনে হলো মনোবিকার। এমনিতেই মানসিক ভাবে ওকে প্রায় স্বাভাবিক মনে হতো না। নিমেষ মাথা নাড়ল। ভূত? অসম্ভব, আমাদের বাড়িতে কখনো সব কেউ ভয় টয় পায়নি, শুনিনি কখনো। ওয়েটার আবার এলে নিমেষ বলল, বলছে কি, প্লিজ এবার একটু কিছু অর্ডার করতে দিন, কাজ থেকে আসছি তো, খুব খিদে পেয়েছে। মুখের ওপর একবার হাত চালিয়ে নিল। হঠাৎ মায়া হলো ওর দিকে তাকিয়ে, স্যান্ডউইচ আর কফির অর্ডার দিয়ে দিল। শেষে ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে পৌঁছলো। অরণ্য বলতে শুরু করলো বাগানের মূর্তিগুলো নাকি নড়ে চড়ে বেড়ায়, গাছগুলো নাকি জায়গা বদল বদল করে, ছবির মুখগুলো নাকি রোজ দুপুরবেলা অন্যরকম হয়ে যায়। ওর দোতলার জানলার বাইরে যেন কারা উঁকি মারে, সিঁড়ি দিয়ে অচেনা লোকেরা রাত দুপুরে নাকি উঠানামা করে, ফিস ফিস করে কথা বলে ওর কানে কানে। এইসব অদ্ভুত কথা। একদিন তো ভয়ে অজ্ঞান হয়ে গেল, একটা হাত নাকি মেঝে থেকে বেরিয়ে এসে ওর পা চেপে ধরেছিল। আমি বললাম সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। রেগে গালাগাল দিয়ে অনর্থ করে সে বাপের বাড়ি চলে গেল। বললো ভুতুড়ে বাড়ি, সেটা নাকি ওদেরকে জানানো হয়নি, ডিভোর্স দেবে কিন্তু সম্পত্তির অংশ ওকে দিতে হবে। আমি বোধহয় তাতেও রাজি হয়ে যেতাম, কিন্তু আরো অনেক কিছু চেয়ে বসলো। ঠিক করলাম মামলা লড়বো। কেস আরম্ভ হলো, কিন্তু খুব অদ্ভুত ভাবে একদিন অয়না সমস্ত দাবি তুলে নিল। ডিভোর্স হয়ে গেল উইদাউট কন্টেস্ট। আমি নিজে থেকে কিছুটা টাকা দিলাম ক্ষতিপূরণ হিসেবে। শান্তি হলো, কিন্তু মা মানসিক ধাক্কায় প্রায় শয্যাশায়ী হয়ে পড়লেন। আমাদের স্যান্ডউইচ কফিটা প্রায় শেষ হয়ে আসছিল। কফি হাউসের ভিড়টাও বাড়ছে লক্ষ্য করলাম। নিমেষ বলল, দেখুন অতসী, এখনই আবার বিয়েতে আমার তেমন মত ছিল না, কিন্তু মা, আপনি বোধহয় জানেন না আমার দাদা অল্প বয়সে সন্ন্যাসী হয়ে চলে যান। মার খুব ভয় হলো আমিও হয়তো ওরকম হয়ে যাব। ওই 1 বছরের পর আমারও অবসাদ এসেছিল। আমাদের পারিবারিক ব্যবসাটার পেছনে প্রচন্ড খাটতে হচ্ছিল। যদিও আমরা বিত্তবান পরিবার, তবুও আমি শুধু একটু শান্তি চাই।
আর একটা স্বাভাবিক সংসার, একটা আঘাতহীন সম্পর্ক। অসংলগ্নভাবে কথাগুলো বলতে বলতে ও থেমে গেল। আমি কোমল গলায় বললাম, বেশ তো, আশা করি প্রত্যাশা আমি পূর্ণ করতে পারবো। আমি গরিব ঘরের মেয়ে, কিন্তু অর্থের লোভ আমার নেই। না না, সে কি? আচ্ছা, আপনি ভয় পাবেন না তো? এই প্রথমবার হাসলাম আমি। না না, আমি ভূতে ভয় পাই না। কদিনের মধ্যে অনাড়ম্বরে বিয়েটা সম্পূর্ণ হলো। আর এখন আমার শ্বশুরবাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম সন্ধে নেমে আসছে। ফোয়ারাটার ওপর মূর্তিটা নিজের জায়গাতেই রয়েছে। ঘরে ঘরে আলো জ্বলছে। নিচে পিসি শাশুড়ি শাঁখ বাজালেন। শাশুড়িও বোধহয় সন্ধে দিচ্ছেন। এক্ষুনি নিচে যাব। এ বাড়িতে খুব আদর আমার। একটু ভালো ব্যবহার, দুটো মিষ্টি কথা, শ্রদ্ধা, এটা পেয়েই যেন কি খুশি ওরা। ভারী মায়া হয় ওদের জন্য। আর নিমেষ, হ্যাঁ, ও আমাকে খুব ভালো রেখেছে। একটু যত্ন আদরের জন্য ও যেন উন্মুখ হয়ে থাকে। আমাদের এখন ভালোবাসা আর পরস্পর নির্ভরতার সম্পর্ক। বাবাও বেশ আছেন হরিদ্বারে। হ্যাঁ, আমি ভাবলাম ভালোই আছি আমি। শুধু এই বাড়িটা, ভূতের ভয় সত্যি নেই আমার, থাকলে চলতোও না। আমার বাপের বাড়িটাও ছিল অনেক পুরনো, কিছু অংশ ভাঙাও পড়েছিল। আর আমি সেখানেও অনেক কিছু দেখতাম, অভ্যেস হয়ে গিয়েছিল। আশ্চর্য, আমি ছাড়া আর কেউ কিচ্ছু দেখতো না। আমার মায়ের এক মামা ছিলেন, একটু ভবঘুরে ধরনের। মাঝে মাঝে অল্প সময়ের জন্য আমাদের বাড়ি আসতেন। বুড়ো দাদু বলে ওনাকে ডাকতাম। আমায় বলেছিলেন, তোর এইসব দেখার একটা ক্ষমতা আছে, কিন্তু এটাকে প্রশ্রয় না দিলেই ভালো। আর শোনো তুষি, সব পুরনো বাড়িতে যেখানে মানুষ বহুদিন ধরে বসবাস করেছে, অনেক জন্ম মৃত্যু ঘটেছে, সেখানে কি করে বোঝাবো, বাড়িটার একটা আলাদা সত্তা গড়ে ওঠে, একটা রহস্যময় অর্ধজড় চেতনা। সেরকম কাউকে পেলে বা কোনো বিশেষ কারণে ছায়াছবির মতো দেখায় অতীতকে, কিংবা ভয় দেখায়, কিংবা দেখায় মঙ্গলজনক কিছু, সবাইকে নয়। আমাকে বলেছিলেন ভয় না পেতে। এই বাড়িটা কি বুঝেছিল অয়নার মনের তরঙ্গ, ওর ক্ষতি করার চেষ্টা, লোভ, নিষ্ঠুরতা? তাই ওকে তাড়াতে চেয়েছিল, ভয় দেখাতো, নিজেকে রক্ষা করার জন্য। বুঝেছিল ওর ঠিক দুর্বলতাটা কোথায়। আর এখন ভাবছে আমিও ওর শত্রু। কিন্তু আমি তো কোনো ক্ষতি করতে চাই না। একটা অদ্ভুত জিনিস পেয়েছিলাম আমাদের পুরনো বাড়িতে। ও বাড়ি থেকে চলে আসার আগে বাড়িটার পরিত্যক্ত ভাঙা অংশটায় যেমন অভ্যাস ছিল ঘুরে বেড়াচ্ছিলাম। এই সব ভেঙে ফেলা হবে শিগগিরই। মনে ছিল একটা চাপা কষ্ট, আসন্ন নতুন জীবন নিয়ে অনিশ্চিত। ঠিক সিদ্ধান্ত নিয়েছি কিনা সেটা নিয়ে সংশয়। একটা বিপজ্জনকভাবে হেলে পড়া সিঁড়ির দিকে কি যেন একটা জিনিস ফাঁক দিয়ে এক ফালি রোদে চিকচিক করে উঠল। হাতে তুলে নিয়ে দেখি একটা বুড়ো আঙুলের নখের মতো ছোট্ট সোনা বাঁধানো শাক, গায়ে কি সব জটিল রেখা আঁকা। আমার মনে হলো হঠাৎ গিয়ে যেন আমার মাথাটা ছুলো, আর আমার সব দ্বিধা ভয় চলে গিয়ে মনটা একেবারে শান্তি আর সাহসে ভরে উঠল। যেন বাড়িটা শেষ বিদায়ের আগে আমাকে স্নেহের উপহার দিল। এখন বারান্দা থেকে ঘরের মধ্যে ফিরে আলো জ্বেলে দিলাম। আবছায়া একটা মূর্তি সরে গেল যেন ঘরের কোণ থেকে। একটা ঠান্ডা হাওয়া আর ফিসফিস। বললাম, চলে যাও, কেন আসো বারবার? আমি কিছু করিনি তো। গলার চেনে পড়া শাকটা স্পর্শ করলাম। নিমেষের জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম হাতের কাছে। নিচে গেলাম কোনো দিকে না তাকিয়ে। ঠাকুর ঘরে রোজকারের মতোই পূজারি এসেছেন। উনি সকাল বিকেল এই বাড়ির গোপালের পুজো করে দিয়ে যান। পিসিমা গোছকাজ করে দিচ্ছে। আমি ধূপ জ্বেলে ঘরে গিয়ে বসলাম। শাশুড়িমা বললেন সস্নেহে, কি রে, কিছু খাবি?
আমি বললাম, ধুত, তুমি তো রোজগারই আমার মুখটা শুকনো দেখো। মা, এবেলা চিড়ের পোলাও বলি জলখাবারে, খাবে? বলবো হাসির মাকে? তুই যা ভালো বুঝিস বল। এটুকুতেই চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল আমার। বিশেষ কোনো স্নেহ, আদর, নিরাপত্তা পাইনি সেই কবে থেকে। সংসারের বেশিরভাগ কাজ, পড়াশোনা, দুশ্চিন্তা নিয়েই কেটেছে। রান্নাঘর থেকে ফিরে এসে ঠাকুর ঘরে পিসিমার পেছনে বসলাম। শাশুড়ি মা ও পাশে বসে মালা জপছেন, আর তাকিয়ে দেখলাম পিসিমার পাশে কে যেন গরদের লাল পাড় সাদা শাড়ি পরে একটা মহিলা বসে আছেন। মাঝে মাঝে একে দেখি, আর কেউ দেখে না অবশ্য। উনি হঠাৎ মুখ ফিরিয়ে আমার দিকে তাকালেন, বুকটা সামান্য কেঁপে উঠল। আমি মৃদু হেসে আঁচলটা মাথায় তুলে নিলাম। মনে হলো দৃষ্টিটা যেন কোমল হয়ে যাচ্ছে। একটু পরেই মিলিয়ে গেল। নিমেষ বাড়ি ফিরেছিল। ওপরে গিয়ে ওর সঙ্গে সাধারণ কথা হচ্ছিল, বাবার চিঠি পেয়েছে কিনা, আমার রিসার্চ আরম্ভ করার কি প্ল্যান, পিসিমার চোখটা দেখাতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এইসব। দেখলাম ওর ঠিক পিছনে বড় একটা মুখ ক্রমশ আরও বিশাল হয়ে যাচ্ছে, খুব চওড়া হাসি, ওটার মুখে অনেকগুলো দাঁত। আমি মুখ ফিরিয়ে মনে মনে বললাম, যাও, আমাকে ভয় দেখাতে এসো না। নিমেষ আমার গলাটা ছুঁয়ে বলল, তোষি, তুমি ভালো আছো তো? আমাদের এত সুখে আনন্দে রেখেছো, তুমি নিজে ভয়টা পাও না তো? দেখলাম মুখটা মিলিয়ে গেল। আমি নিমেষের কাঁধে মাথা রেখে বললাম, বলছি তো আমি ভয় পাই না। না, ভয় পাবো কেন? নিজের সাহস নিয়ে নিজেই অবাক হই। সেদিন লাইব্রেরির দেওয়ালে ছবিগুলো ছাড়তে ছাড়তে দেখলাম মুখগুলো কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। একটা বিশাল পোর্ট্রেট থেকে একটা ঠান্ডা হাত বেরিয়ে আমাকে ছুঁয়েছিল। চমকে উঠে সরে দাঁড়িয়েছিলাম। ক্রমশ কিন্তু ব্যাপারটা কমে আসছিল। কয়েক মাস পরে একদিন দুপুরে সিঁড়ি থেকে নিচে নামছিলাম। অবাক হয়ে দেখি সেই ঠাকুর ঘরের মহিলাটা হাসি হাসি মুখে আমার দিকে চেয়ে এদিকে ভাড়ার ঘরের দরজার দিকে মিলিয়ে গেলেন। ভয় পাবো না কিন্তু, নিত্যি হচ্ছে তো। কিন্তু এটা তো ঠিক ভয় দেখানো নয়। মাথাটা কেমন যেন ঘুরে গেল। কদিন ধরে শরীরটা একেবারে ভালো নেই, হজম হয় না, বমি হয়। নিমেষ ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছে। শাশুড়িমা গোপালের ফল আনানোর কথা বলতে গিয়ে আমি মাথাটা ঘুরে পড়েই যাচ্ছিলাম। উনি আমাকে জড়িয়ে ধরে মেঝেতে শুইয়ে দিলেন। আমার মাথা কোলে নিয়ে সবাইকে চেঁচিয়ে ডাকতে লাগলেন। কেমন একটা আচ্ছন্ন মনে পড়ছিলাম। পিসিমার চোখে মুখে জল ছিটিয়ে দিল। আরও কত লোক, এরা কারা? হাসির মা বলছে, আমাদের তো কদিন ধরে সন্দেহ হচ্ছিল গো, অরুচি খেলতে পারে না, আমার লক্ষ্মী প্রতিমের মতো মুখ শুকিয়ে গেছে। আর শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, দুর্গা দুর্গা। আমি কেমন যেন ঘোরের মধ্যে দেখেছিলাম কত লোক, আর বাড়িটা যেন দুলছে, চারপাশ বদলে বদলে যাচ্ছে, কখনো খুব পুরনো, কখনো নতুন। শেষে স্থির হয়ে গেল। চারিদিকটা যেন ধূপের সুগন্ধে ভরল। ঠাকুর ঘরে অসময়ে আরতির শব্দ আর শাঁখ বাজাচ্ছে। আমি বুঝলাম এ বাড়িটা আর আমাকে কখনো ভয় দেখাবে না। কিন্তু যে প্রশ্নটা আমার মনের মধ্যে ছিল সেটা নিয়ে আমি বিশেষ আলোচনা করতাম না। অয়নার মতন মেয়ে সব দাবি কেন নির্বিবাদে শেষকালে ছেড়ে দিল? উত্তরটা বেশ কয়েকদিন পরে পেয়েছিলাম, বছর চারেক পরে। আমি তখন রিসার্চ করছি। শাশুড়ি মা পিসিমা সারা দিন নাতিকে নিয়ে মহা আনন্দে ব্যস্ত। একদিন আমার ছেলেকে নিয়ে একটা বড় শপিং সেন্টার থেকে বেরোচ্ছি। গাড়ির ড্রাইভার এগিয়ে দিল, আর আমি লক্ষ্য করলাম ওদিক থেকে একটা মহিলা আমাকে দেখে হঠাৎ থেমে গেল, আমার দিকে এগিয়ে আসতে লাগলো। অয়না! আমি ওর ছবি দেখেছিলাম আগেই, চিনতে পারলাম। আমি ড্রাইভারের হাতে প্যাকেটগুলো দিয়ে বললাম, অসীম, তুমি কুট্টুকে নিয়ে গাড়িতে বসাও, আমি এক্ষুনি আসছি। অয়নার সামনে এসে কেমন ছনছনে গলায় বলল, তুমি তো নিমেষের সেকেন্ড বউ না? সব খবরই রাখি, ভালোই আছো মনে হচ্ছে। দেখলাম ওর নিখুঁত ভারী মেকআপ করা মুখে একটা অতৃপ্তির ছাপ। ফ্যাশনেবল পোশাকের আড়ালে শরীর লাবণ্য শুকিয়ে আসছে। ছবিতে যেমন দেখেছিলাম তেমন আর নেই।
মৃদু হেসে বললাম, ভালো থাকবো না কেন? ওই বাড়িতে কেউ ভালো থাকতে পারে? রূপের জোরে তো বিয়ে হয়েছে। আর তো কোথাও যাবারও নেই শুনেছি। সবটা জানো না মনে হয়। তা তুমি ভালো আছো তো? আচ্ছা, দাবিগুলো তুলে নিলে কেন বলো তো? জানতে ইচ্ছা করে খুব। ওর মুখটা কেমন বিকৃত হয়ে গেল। বলল, না ছেড়ে উপায় ছিল নাকি? ওই অলক্ষণের বাড়ি আমার পিছু নিয়েছিল। চলে আসার পরও দিন রাত্রি আমাদের ভয় দেখাতো। সবাই আমরা খেতে ঘুমাতেই পারতাম না। অসুখ অ্যাক্সিডেন্ট কিচ্ছু বাকি ছিল না। বাবার ব্যবসাও বসে গেল। শেষে এক সাধু নাকে বলল অভিশাপ লেগেছে, সব দাবি ছেড়ে দিতে, নইলে কি কুক্ষণে ও বাড়িতে বিয়ে করেছিলাম। আমার জীবনটা শেষ করে দিল। যা ভেবেছিলাম কিচ্ছু পেলাম না। উত্তর দেব ভেবেছিলাম, কিন্তু চুপ করে রইলাম। অরুণা কয়েকটা ক্রুদ্ধ গালাগাল দিয়ে পিছনের দিকে ফিরে চলে গেল। গাড়ির জানলা দিয়ে কুট্টু ডাকলো, মা মা এদিকে একটু আসবে? আমি এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসলাম।